1981 সনের 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল বাঙালি জাতির জন্য একটি আশীর্বাদ এবং আমার বিশ্লেষণে মনে হয় সেটা ছিল অনিবার্য। কারণ তিনি প্রত্যাবর্তন না করলে বাংলাদেশটা নামে বাংলাদেশ থাকতো, কার্যত সেই যে 71-এর পূর্বের পূর্ব পাকিস্তান তাতেই পরিণত হতো। কারণ রাষ্ট্রটা দখল করেছিল 71-এর পরাজিত শক্তি। শেখ হাসিনার এগোবার পথটা মসৃণ ছিল না, পুষ্প আচ্ছাদিত ছিল না, কণ্টকাকীর্ণ ছিল। বিপর্যস্ত বিধ্বস্ত আওয়ামী লীগকে তিনি 21 বছরের রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা এনে প্রতিষ্ঠিত করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। যে স্বপ্ন দেখে 30 লক্ষ শহীদ তাদের জীবন উৎসর্গ করেছিলেন, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছিলেন। তিনি ক্ষমতায় এসেছিলেন বিধায়ী বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হয়েছে, লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের প্রাণ সঞ্চারী স্লোগান জয় বাংলা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগের প্রতীকী রাষ্ট্রকে তিনি প্রতিটি গ্রামে গঞ্জে শহর নগরে বন্দরে সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন। তার সময় বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়নের শিখরে আরোহণ করেছে। তিনি বাংলাদেশকে দেখিয়েছেন নিজের টাকায় তৈরি করা পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 3rd টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল তৈরি করা সহ প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত ব্যবস্থা, প্রতিটি গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়া, প্রতিটি মানুষের সামাজিক সুরক্ষা বেষ্টনী তৈরি করা, নারীর অগ্রযাত্রা, নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, ধনী দরিদ্রের ব্যবধান দূর করা, গ্রামের অবহেলিত মানুষকে উন্নয়নের ছোঁয়া দেওয়া। সেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরতে হয়েছিল। 11 সরকার যখন তাকে দেশে ফিরতে দেবেন না, তিনি চ্যালেঞ্জ আকারে নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জে তিনি বিজয়ী হয়েছিলেন। আর একটি স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বারবার আসবে, কারণ বাঙালি জাতির জাতিসত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা এবং সামগ্রিক বাংলাদেশের উন্নয়ন দ্বারা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নেওয়ার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প বঙ্গবন্ধুর পরে আর কাউকে দেখিনি, সম্ভবত ভবিষ্যতেও আর দ্বিতীয় কেউ হবে না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেকেই হতে পারেন, অনেকেই হবেন, কিন্তু শেখ হাসিনা একজন। শেখ হাসিনা একজন বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি, বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি। যতদিন বঙ্গবন্ধুর উত্তরসূরিরা আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা আছেন, ততদিন বাংলাদেশ পথ হারাবে না। অন্ধকারের তিমির অমানিসা থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে তিনি আবার সুপ্রতিষ্ঠিত করবেন, এটাই প্রত্যাশা। জয় হোক শেখ হাসিনার, জয় হোক মুক্তিযুদ্ধের চেতনার, স্বপ্ন বাস্তবায়িত হোক 30 লক্ষ শহীদের, ত্যাগের মহিমায় মহিমান্বিত 2 লক্ষ মা বোনের অপার স্বপ্ন বাস্তবায়িত শেখ হাসিনা ছাড়া আর কারো দ্বারা সম্ভব হবে না। শেখ হাসিনাই আমাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার শেষ আলোকবর্তিকা বহন করা আমাদের ক্যাপ্টেন। প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের উপর গতকাল একটা ভিডিও করলাম, সেখানে একজন এসে মন্তব্য করলেন যে আপনার সব কথা ঠিক ছিল, পছন্দ করেছি, কিন্তু যেই আপনি জামাত শিবিরের কথা বললেন তখন আমি আপনাকে আনসাবস্ক্রাইব করছি। অর্থাৎ আমি যতক্ষণ বিদেশের কথা বলি ততক্ষণ আমি সঠিক, বাংলাদেশের কথা বললে আমি বেঠিক। অথচ আমি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলি সবসময়, যে বাংলাদেশ সমাজ যে দ্বিধাবিভক্ত আছে রাজনৈতিকভাবে, সেটাই কিন্তু বাংলাদেশের দুঃখের সবচেয়ে বড় কারণ। কেন? সেই কথাগুলো একটু গুরুত্ব সহকারে আমাদের বিবেচনা করা দরকার। সেই কথাগুলোই এই ভিডিওতে বলার চেষ্টা করব। দেখুন, বিভক্তিটা অত্যন্ত নিষ্ঠুরভাবে বিভক্ত কোনো রাষ্ট্র কিন্তু কোনো জাতি কোথাও নাই পৃথিবীতে।
এবং এই বিভক্তির জটিলতা তৈরি করেছে নানানভাবে। মূল বিভক্তিটা এসেছে, দেখুন, এটা এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের, যারা মুক্তিযুদ্ধ চলাকালে বা তারও আগে যারা পাকিস্তান রাষ্ট্র চেয়েছিলেন, তাদের যে ক্ষোভ রয়ে গেছে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার কারণে, এবং তারা যে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে এই দিক থেকে তারা একটা জায়গায় আছে। আর বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাদের আলাদা একটা চিন্তাধারা আছে, তাদেরও কিন্তু আলাদা একটা মালিকানার কথা আছে। এখন এই দুটো কিন্তু তেল আর জলের মতো হয়ে গেছে, এরা কখনো মিশতে পারছে না, এবং এটাই কিন্তু বাংলাদেশের সব সমস্যার মূল। এবং এই এই বিভক্তিটা থাকার কারণেই বাংলাদেশে কিন্তু বিদেশিরা বারবার সুযোগ গ্রহণ করে। আর বিভক্তিটা যা ছিল সেখানে এটা দ্বিগুণ হয়েছে এর সাথে ধর্ম যুক্ত হওয়াতে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, দেখুন, এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটা মেয়ের মৃত্যু, ফুটবল খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে, তার মৃত্যুতে আমরা অনেক আলোচনা দেখছি, এবং বিভক্তিটা তো আছে একদিকে, আরেকদিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে, ধর্ম এখানে আছে আবার ধর্ম নাই। কিভাবে? দেখুন, পাকিস্তানের পক্ষে কিন্তু শুধু সেকুলার মানুষরা বাংলাদেশের পক্ষে সেটা না, পাকিস্তানপন্থী অনেক সেকুলার কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, যারা বিভিন্ন কারণে হিন্দুকে ঘৃণা করত। এদের বেশিরভাগ ভারতের অংশ থেকে বর্তমান বাংলাদেশে এসছে, সেই ধর্মের ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তান এই দুটা রাষ্ট্র ভাগ হওয়াতে। যেই কায়সার হামিদের মেয়েটা মারা গেল, সে কিন্তু সেকুলার শ্রেণীতে পড়ে, ওদেরই বন্ধু বান্ধব, এরা সবাই মুসলিম লীগার, এদের মধ্যে নাস্তিক আছে, আস্তিক আছে, সব আছে। দেখেন, এই যে মেয়েটা ভিডিও করতো, মেয়েটাকে আমি পছন্দই করেছি শেষ পর্যন্ত। সে ভিডিও করত, সে আধুনিক পোশাক পরতো, সে তার পিতামাতা, তার শিক্ষা মুসলিম লীগের হলেও সে কিন্তু বোম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিকে, তার কপালের যে মানে কি বলবো, যে একটা পরিহাস আর কি, সে বোম্বাই সিনেমা ইন্ডাস্ট্রিকে ফলো করে সে কিন্তু একটা সেলিব্রিটি হয়ে গিয়েছিল। এই যে মেয়েটা একটা সৃষ্টিশীল কাজ করতো, যদিও সৃষ্টিটা চুরি করা, নিজের বিকাশ হওয়ার তার কোনো সুযোগ ছিল না তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে। এই মেয়েটা ভিডিও করত, একটা ভালো কাজের সাথে জড়িত ছিল, সে একটু আধুনিক পোশাক পরতো। এই জন্য কিন্তু আজকে বাংলাদেশের যেই জঙ্গি শ্রেণীটার সাথে সে 2024 সালে মিলিত হয়েছিল, সেই জঙ্গিদের মধ্যে মনে করেন যে হাসনাত আব্দুল্লাহ, হাদি বা জামাতের জঙ্গিরা, মাসুদ, এরা কিন্তু এই মুহূর্তে প্রতিনিয়ত ভাবছে এই মেয়েটা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলছে। কারণ তার হাত দেখা গিয়েছে, তার স্লিপ দেখা গিয়েছে, তার পোশাকের কারণে, সে যেহেতু বোরকা পরেনি, সে যেহেতু আপনার ইসলাম অনুযায়ী ইসলামিক পোশাক গ্রহণ করেনি, এবং সে যেহেতু ভিডিও করেছে, এই কারণে মেয়েটা এখন জাহান্নামের আগুনে জ্বলছে। হাদিও এটা ভাবছে, হাদি যদিও এখন জীবিত নাই, মাসুদ এটা ভাবছে, হাসনাত আব্দুল্লাহ ভাবছে, অর্থাৎ যারা যারা মূল জঙ্গি ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ধর্মীয় অংশটা, ওরা কিন্তু এখন মেয়েটার কথা এইটা ভাবছে। আপনি হয়তো আমাকে এই মুহূর্তে আবার আপনি যে শুনছেন সেও বিরক্ত হচ্ছেন যে এই কথা এখন কেন একটা মেয়ের মৃত্যুর পরে, না, এই কথাটাই তো ভাবতে হবে। এইখান থেকে কিন্তু চরম ঘৃণাটা আসছে পাকিস্তানি সেকুলারদের নিয়ে। এখানে আমাদের আপত্তিটা আছে, এরা এমন একটা শ্রেণীর সাথে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে জড়ো হয়েছে, সেই বদরুদ্দিন উমর থেকে এরা সবাই, এদেরকে কিন্তু আবার এই জঙ্গি শ্রেণীটা ভাবছে যে বদরুদ্দিন উমর সম্পর্ক, তারা কিন্তু ভাবে যে বদরুদ্দিন উমর এখন জাহান্নামের আগুনে জ্বলছে। ঠিক এই যে সদ্য একটা মেয়ে মৃত্যুবরণ করলো, এটা সম্পর্কেও কিন্তু জঙ্গিদের একই ধারণা। আপনি কিন্তু এই জিনিসটাকে আপনি অবহেলা করবেন না। কেন করবেন না জানেন? এটাই কিন্তু আমাদের সমাজের সব ঘৃণার মূলে আছে, এই ঘৃণা। তবে এই ঘৃণাটা যারা ব্যবহার করে জঙ্গি শ্রেণী, তারা এইটা পাকিস্তানি সেকুলার এবং নাস্তিকদের বিরুদ্ধে ইহজগতে করে না। কারণ হলো ইহজগতে এই পাকিস্তানি নাস্তিক আর সেকুলার এই জঙ্গিগুলাকে সমর্থন দেয়, ফলে তারা এই ঘৃণাটা শুধু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ক্ষেত্রে ব্যবহার করে। সেই জন্য আপনি দেখবেন আমাদের অধ্যাপক জাফর ইকবাল, উনি যদি ঘোষণাও দেন যে আমি নাস্তিক, এই কথা কেউ বলতে পারবে না, এবং আমি ইসলামের সমালোচনা করেছি, এই কথা কেউ বলতে পারবে না, তখনও তার পেছন দিয়ে এসে তার কল্লা কেটে ফেলে। বদরুদ্দিন ওমরের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা ঘটে। এই ঘৃণাকে আপনার অ্যাড্রেস করতেই হবে বাংলাদেশের সমাজের। যাই হোক, আজকের আলোচনা এটা প্রাসঙ্গিক এসেছে দেখে বললাম যে এত গভীর ঘৃণা যেখানে বিরাজমান, যেখানে এত গভীর ঘৃণা চর্চা করা হয়, যেখানে একটা মেয়ে তার পক্ষের মারা গেলেও কল্পনায় দেখা হয় যে এই মেয়েটা এখন জাহান্নামের আগুনে জ্বলছে, সেটাকে আপনি যদি বলেন যে মৃত্যুর সময় এটা বলে লাভ নাই, লাভ না থাকলে কি হবে? কারণ যেই অংশটা এই রাষ্ট্রের সবচেয়ে ক্ষতিকারক, তাদের চিন্তা তো এইটা আছে, এটাকে আপনি কেন অবহেলা করছেন, কেন আপনি এটাকে ভাবতে চাচ্ছেন?
আপনাকে ভাবতে হবে। আমাদের এই যে রাজনৈতিক সমাজ বিভক্ত হয়ে আছে, জাতি রাজনৈতিকভাবে বিভক্ত, এটার সমাধানের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস আগে বিবেচনায় করতে হবে। একটা হলো যে এই বিভক্তিটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিভাবে দেখে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটাকে বরাবর আপনার সহনশীলতার দৃষ্টিতে দেখেছে। আপনার কাছে অবাক লাগছে যে সহনশীলতার দৃষ্টিতে কিভাবে দেখলো, কারণ হলো দেখেন, এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু এদের মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তিটা আছে এদের কখনো কিন্তু ফিজিক্যালি উৎপাটন করার চেষ্টা করেনি। হ্যাঁ, মাঝে মধ্যে জঙ্গিদের পুলিশ ধরেছে, বঙ্গবন্ধুর আমলে তো রাজনৈতিকভাবে এদের কিছু করা হয়নি, তখন জাসদ টাসদ এগুলো নিয়ে বঙ্গবন্ধুকে ব্যতিব্যস্ত রাখা হয়েছিল। শেখ হাসিনা শাসন আমলে শুধু যারা হার্ডকোর জঙ্গি হয়ে গিয়েছিল ওদের পুলিশ ধরেছে, বাকি সবাই কিন্তু বা জামাতের একটা রাজনৈতিক বিরোধিতা ছিল, কিন্তু জামাতের অর্থনৈতিক ভিত্তি সবকিছু সঠিক ছিল। শেখ হাসিনা যদি বিপরীতে আপনি চিন্তা করেন যে 2024-এর জঙ্গি উত্থানের পর আমরা কি দেখলাম, বা তার আগে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিশেষ করে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের বিভক্তি, জঙ্গিবাদ ইত্যাদি নিয়ে অনেক কথা বলেছে, মৌলবাদ এগুলো, কিন্তু তারা কখনো এই জামাত জঙ্গি বা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের কিন্তু ফিজিক্যালি উৎপাটনের চেষ্টা করে নাই। ফিজিক্যালি উৎপাটনের চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, সেটা আমরা 1975 সালে দেখেছি, 2024 সালে দেখেছি। কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু আবার সবসময় এটা বলে এসেছে, আওয়ামী লীগ বা আমরা যা বলি তার থেকে অনেক সহনশীল কথাবার্তা, যে না, দেশকে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এটা বিভক্ত করে কোনো লাভ হবে না, স্বাধীনতার এত বছর পরে কিসের মুক্তিযুদ্ধের বিপক্ষের পক্ষের শক্তি, এটাই তারা সবসময় বলে এসেছে। তারা বঙ্গবন্ধুকে কাছে টানার চেষ্টা করেছে, যে বলার চেষ্টা করেছে বঙ্গবন্ধু কত ইসলাম, একজন খাঁটি ইসলামিক মানুষ ইত্যাদি, কিন্তু খুন করার সময় খুন করে ফেলেছে তারা। যে এবং আপনারা যদি গোলাম আজমের ছেলেটাকে দেখেন, ওই যে ব্রিগেডিয়ার যে ছেলেটা, গোলাম আজমকে যখন জেলখানা নিয়ে যাওয়া হয়, ওর দেখবেন ওর কথাগুলো তখন ছিল অত্যন্ত নরম এবং ভদ্র, দেখলে মনে হতো যে হ্যাঁ, এই ধরনের ভদ্র মানুষদের শেখ হাসিনা কত কষ্ট দিচ্ছে। পরবর্তীতে 2024 সালের জঙ্গি উত্থানের পর আমরা কি দেখলাম, আবার দেখলাম যে বাংলাদেশের যেই নিষ্ঠুরতা কখনো কেউ দেখে নাই, যে মানুষকে পুড়িয়ে মেরে ফেলা, সংখ্যালঘুদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া এবং মানুষকে রাস্তায় পিটিয়ে মারা, বাড়িতে পিটিয়ে মারা, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই। তার মানে হলো স্বাধীনতা বিরোধীরা সফট কথাবার্তা বলে জাতির একদিকে মন যেমন কেড়ে নিয়েছে, আবার 24-এর জঙ্গি উত্থানের পর ওরা পুরোটাই বুঝিয়ে দিয়েছে যে এইটা পুরোটাই ছিল কিন্তু ওদের একটা অভিনয়, যে সফট সুন্দর নরম কথাবার্তা বলা, বিভক্তিকে নিয়ে কথা বলে আওয়ামী লীগ রাজনৈতিক পাপ করছে, জাতিকে এরকম একটা ধারণা দেয়া, এগুলা ওরা অভিনয় করেছে মাত্র তখনই প্রমাণ হয়ে গেল যখন 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে 2001-এর ইলেকশনের পরেও কিন্তু জামাত বিএনপির নেতৃত্বে একই রকম কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাহলে আপনি দেখেন কারা কাকে ফিজিক্যালি উৎপাটন করতে চায়। একদিকে আওয়ামী লীগ কঠোর কথা বলেছে, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী অংশকে কিন্তু আপনার উৎপাটনের চেষ্টা করে নাই। আবার 24-এর জঙ্গি উত্থানের পর বা আরো বিভিন্ন সময় আমরা দেখেছি, 75 সালে দেখেছি, 2001 সালে দেখেছি যে স্বাধীনতা বিরোধীরা সব সময় সহনশীলতার কথা বলে এসেছে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে প্রধান শক্তি আওয়ামী লীগকে তারা উৎপাটন করার চেষ্টা করেছে, একেবারে ফিজিক্যালি সবাইকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তারেক রহমান সাহেবের সেই 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলাও কিন্তু একইভাবে বিবেচিত। আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলা হয়, বারবার এখনো বলা হয়, এমনকি লতিফ সিদ্দিকীর মতো মানুষ যাকে আমি রেসপেক্ট করি, উনিও বলছেন হাসিনার দুঃশাসন বলে, আবার হয়তো তারেক রহমানের একটু সমালোচনা করছেন। কিন্তু লতিফ সিদ্দিকী, আপনার হয়তো ব্যক্তিগত ক্ষোভ আছে, আপনি একজন এত উদার মনা মানুষ, হাসিনার দুঃশাসনটা আপনি কোথায় দেখলেন? কয়টা 21শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশে হয়েছে হাসিনার শাসন আমলে? একটাও তো হয়নি। 2-4টা মানুষ গুম হয়েছে, আমি নিন্দা জানাই সেটার, কিন্তু সেটা তো সীমিত। আর ওরা তো একদিনেই আপনার মেরে ফেলেছে। আপনি চিন্তা করেন এই 2024-এর জঙ্গি উত্থানের পর কত মানুষ মেরেছে। আপনি বলবেন যে জঙ্গি উত্থান চলাকালে মরেছে, কিন্তু সেটার ব্যাপারেও তো আমরা জানি যে কারা মেরেছে, এগুলা জঙ্গিরাই মেরেছে সবচেয়ে বেশি। পুলিশ কিভাবে পুলিশকে লটকে রেখেছে মেরে। এই জায়গায় আমাদের আসল জিনিসটা বুঝতে হবে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যতক্ষণ তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না, তারা সুন্দর সুন্দর কথা বলেছে, রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে এই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে তারা ফিজিক্যালি রাখতে চায় না। আর শেখ হাসিনা, বঙ্গবন্ধু, ওনারা রাষ্ট্র শাসন করে দেখিয়ে দিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী অংশকে এই সমাজে আপনার জায়গা দিতে চায়। এখন আমাদের চূড়ান্ত যে জিনিসটা দেখতে হবে সেটা হলো এই যে দ্বিধা বিভক্ত সমাজ আমরা দেখছি,
এই রকম ঘৃণা নিয়ে একটা সমাজ কি বেঁচে থাকতে পারে? বাংলাদেশের আসলে কি উন্নতি সম্ভব? সম্ভব নয়। আজকে আমি যদি সঠিকভাবে বলতে চাই, সেই কারিনার মৃত্যুর পর ভিডিওটা যখন করছি, আমি কঠোর কথা না বলে আপনাকে জিজ্ঞেস করি যে শ্রোতা আছেন, যে এর সমাধানটা কি আসতে পারে? এক হলো মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের এই দুই শক্তির এক হয়ে যাওয়া। এই এক হওয়া নিয়ে জামাত, বিএনপি, স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী যে বয়ান দিয়েছে, তারা তো 2024 জঙ্গি উত্থানের পর প্রমাণ করেছে যে তারা এগুলা সব তারা অভিনয় করেছে, তারা কিন্তু মেরে ফেলতে চায়। আর স্বাধীনতার পক্ষের শক্তি, তারা কঠোর কথা বলেছে কিন্তু প্রমাণ করেছে তারা এদের সমাজে রাখতে চায়। কিন্তু দুই পক্ষের সমাজে থাকলে বাংলাদেশ সমাজের তো উন্নতি হচ্ছে না। তাহলে কোন পক্ষকে বাংলাদেশে বিরাজমান থাকা উচিত? কোন পক্ষ বাংলাদেশের মূল কর্তৃত্বে আসা উচিত? এটা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে বড় যে যুক্তি, সেটা হলো যে তারা তো যুদ্ধটা করেছে, তারা যুদ্ধের সমর্থক ছিল, তারা যুদ্ধ করে একটা আইডিওলজিক্যাল রাষ্ট্র গঠনের জন্য একটা আপনার মুক্ত বিশ্বাসের একটা সংবিধান তারা প্রণয়ন করেছিল। এটার একটা শক্তি আছে না? এই শক্তিটা তো আবার বিরোধী শক্তিও কিন্তু এটাকে ব্যবহার করে। আর তাদের যেই আপনার রাষ্ট্রের উন্নত করার যে দক্ষতা, সেটাও তারা দেখিয়েছে। আর স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে যদি আপনি রাষ্ট্রটা ছেড়ে দেন, এই বিভক্তি আমরাও তাদেরকে মেনে নিলাম, তাহলে তারা রাষ্ট্রটাকে তো আফগানিস্তানের মতো করবে, বা বড়জোর তারেক রহমানের মতো করবে, বেগম খালেদা জিয়ার মতো করবে। সেখানে হলো অর্থনৈতিক স্থবিরতা। এই যে দেখেন, হামে শিশু মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু কোনো বিকার নাই। ওনাকে দেখলে মনে হয় না যে উনি এটা নিয়ে একেবারেই চিন্তিত। আর ওনার যারা সমর্থক গোষ্ঠী আছে, বিশেষ করে বুদ্ধিজীবী শ্রেণী থেকে, তারা এখন বলছে যে না, তারেক রহমান একটা সহনশীল রাষ্ট্র গঠনের কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। ভেতরে যদি তারেক রহমানের নিষ্ঠুরতা থাকে, উনি যদি এভাবে শিশুর মৃত্যুতে বিচলিত না হন, তাহলে উনি তো ওনার যে 2004 সালের 21শে আগস্টের যে গ্রেনেড হামলা ছিল, উনি তো সেই নিষ্ঠুরতাই এখনো ধারণ করছেন, কারণ কোনো কিছু তো ওনাকে বিচলিত করছে না। মূল কথা হলো যে আপনি যদি আমরা যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে বিবেচনা করি, তাদের হাতে রাষ্ট্র দিলে তো রাষ্ট্রের সেই উন্নতি হয় না। এটা তো প্রমাণিত হয়ে গেছে। আপনি বাংলাদেশ রাষ্ট্রের কে কতটা উন্নতি করেছে বিভিন্ন ক্ষেত্রে, আমি বিভিন্ন জায়গায় এগুলো বলেছি, এই ভিডিওটা আর লম্বা করতে চাই না, আপনারা সেটা একটু বিবেচনা করে দেখেন। তাহলে আপনি কার হাতে বাংলাদেশ রাষ্ট্রটাকে ছেড়ে দিবেন? মুক্তিযুদ্ধের পক্ষের হাতে না মুক্তিযুদ্ধের বিপক্ষের হাতে? আর এই যে দুই পক্ষের বিরোধ, এটা আপনি করতে পারবেন না, এবং এটা পাকিস্তানি সেকুলার নাস্তিকদের সবচেয়ে ভালো বুঝতে হবে। কি জন্য? ওই যে কারিনার মৃত্যুতে আজকে ভিডিওটা করছি কেন, ওখানে দেখেন কারিনা যাদের সাথে গিয়ে মিলল এই জঙ্গি উত্থানকালে, আজকে তারা সেই জঙ্গি অংশটা কিন্তু কোনোভাবেই আপনাকে এই ছাড় দিবে না যে কারিনা এখন দোজকের আগুনে জ্বলছেন। এই যে ঘৃণা, মূল ঘৃণা, এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের নিয়ে আমার ব্যক্তিগতভাবে যে সমস্যা, যে ওরা যে আসল ঘৃণাটা উৎপাদন করে, যে মানুষকে দোজকে দিয়ে, তাদেরকে ভেস্তে দিয়ে, এমনকি তাদের যারা হেল্প করে, যে পাকিস্তানি সেকুলার এবং মুক্তমনা, তাদেরকেও যে তারা ভেস্তে দিতে চায় না, দিবে না কখনো, পিনাকিকে তারা কখনো ভেস্তে দেবে না। এটা হলো কিন্তু এই সমস্যাটা, যেটা নিয়ে আমি অগোছালো একটা আলোচনা করলাম, সমস্যাটার সবচেয়ে একেবারে আপনার কি বলবো, যে আপনার ক্রাক্স, একেবারে আপনার হার্ড নাট, যে সমাধানটা করতে হলে, সেই সমাধানটা করতে হলে ওই ঘৃণাটা কিন্তু স্বাধীনতা বিরোধীদের মন থেকে কিন্তু সরিয়ে নিতে হবে। সেটা কি সম্ভব? এবং সেই ঘৃণাটা যদি সরিয়ে নেওয়া যায়, আবারও বলছি, ওই ঘৃণাটা, যেই ঘৃণার কারণে কারিনাকে হাসনাত কিংবা মাসুদ কিংবা আপনার হাদি মনে করে কারিনা এখন জাহান্নামের আগুনে জ্বলছে, সেই ঘৃণাটা, কারিনাকে সে অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসার পরেও সে কারিনাকে যে বেহেশতে ঢুকাতে পারে না, এই ঘৃণাটা যদি উৎপাটন করা যেত জঙ্গিদের অন্তর থেকে, বা বাংলাদেশের মূল স্বাধীনতা বিরোধী যারা মৌলবাদী শ্রেণী, তাদের অন্তর থেকে যদি ওই ঘৃণাটা উৎপাটন করা যেত, যে যেই ঘৃণা চলে গেলে তাদের অন্তর থেকে তারা আর এই যে কারিনাকে দোজকবাসী ভাবতে পারতো না, কিংবা বদরুদ্দিন ওমরকে দোজকবাসী ভাবতে পারতো না, কিংবা ভাবলেও সেটা তার অনুভবে এমন ভাবে আসতো না যে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেয়। সেটা হলো এই সমস্যার মূল জিনিস। তার মানে বাংলাদেশের দ্বিধাবিভক্ত সমাজ, যে বাংলাদেশের সব সমস্যার মূলে, এটা যদি আপনি বুঝে থাকেন, আমি যে জিনিসটা যোগ করতে চাই যে আপনার মন থেকে ওই ঘৃণাটাও আপনার দূর করতে হবে, যেই ঘৃণায় কারিনাকে আমরা আজকে বেহেশত ভাবি, না ভেবে ভাবছি যে তাকে যদি কবর দেয়া হয়, আমরা ভাবছি যে তার কবরে কিন্তু
আযাবের ফেরেশতারা এসে এখন তাকে মারধর করছে তার ওই ভিডিও করার কারণে, তার ওই ধরনের আধুনিক পোশাক পরার কারণে, সেই ঘৃণাটা উৎপাটন করতে হবে জঙ্গিদের অন্তর থেকে। যতক্ষণ আপনারা জঙ্গিদেরকে এই ঘৃণা ছড়ানো থেকে আপনি বৃত্ত করতে না পারবেন, ততক্ষণ আপনি কখনো বাংলাদেশের মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, জঙ্গি, জামাত এদের হাতে রাষ্ট্র ক্ষমতা কিন্তু আপনি নির্ভর হয়েছে।